আজ আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে জানবো। দেখো, ভূ অভ্যন্তর সম্পর্কে জানতে গেলে আমাদের পৃথিবীর আকৃতি কেমন সেটা সম্পর্কে জানতে হবে। আমরা সকলেই জানি কি যে পৃথিবীর আকৃতি গোলাকার বা উপবৃত্তাকার। আমরা যদি পৃথিবীর আকৃতিটা আমরা ডিমের মতো ধরি, দেখো বাড়িতে সবাই আমরা ডিম খাই, সেদ্ধ ডিম। দেখো সেদ্ধ ডিমটা ভাঙতে গেলে কি পাই? প্রথমে ডিমের খোসাটাকে ছাড়াতে হয়। তাহলে সেদ্ধ ডিমের প্রথমে কি থাকে? খোসা। তারপরে একটা সাদা অংশ থাকে, তাই না? তারপরে কি থাকে? কুসুম থাকে। তাহলে ডিমের কয়টি অংশ থাকলো? তিনটি অংশ, তাই না? সেই রকম একইভাবেই আমাদের পৃথিবীর যদি ভূ অভ্যন্তরে যাওয়া যায়, তাহলে পৃথিবীর ভূ অভ্যন্তরে তিনটে স্তর পাবো। কি কি স্তর? দেখো, 1 নম্বর স্তর পাবো আমাদের ভূত্বক, তারপরে 2 নম্বর স্তর পাবো গুরুমণ্ডল, আর 3 নম্বর স্তর পাবো হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে দেখো ভূত্বক, এই ভূত্বককে ইংরাজি ভাষায় কি বলছে? আর্থ ক্রাস্ট বলছে। একে আবার শিলামণ্ডলও বলছে বা লিথোস্ফিয়ার বলছে। এই যে শিলামণ্ডল, এটা 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? তারপরে দেখো এই যে ভূত্বক বা শিলামণ্ডল, এই ভূত্বক বা শিলামণ্ডলটা ভূপৃষ্ঠ থেকে এই 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়, ঠিক আছে? আর 30 থেকে এই 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে ভূমণ্ডল, আর 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার হচ্ছে কেন্দ্রমণ্ডল, ঠিক আছে? এই 6371 কিলোমিটার হলো কেন? এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? এটা মনে রাখবে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6371 কিলোমিটার, ঠিক আছে? এরপরে দেখো আমরা এই ভূত্বক সম্পর্কে জানবো। দেখো ভূত্বক, এই ভূত্বক সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের পৃথিবী পৃষ্ঠের যে গড় তাপমাত্রা সেটা সম্পর্কে জানতে হবে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তারপরে দেখো এই যে ভূত্বক দেখতে পাচ্ছি না, এই ভূত্বকের মেইনলি দুটো অংশ আছে। দেখো এটা হচ্ছে শিয়াল আর একটা সীমা। দেখো আমরা পরে পড়বো, এখন দেখে নিই। দেখো ভূ মানে এই যে ভূত্বক, এই ভূত্বকটা মহাসাগরের নিচে কত কিলোমিটার? মহাসাগরের নিচে 5 কিলোমিটার, এবং মহাদেশের নিচে হচ্ছে 60 কিলোমিটার গভীরতা রয়েছে। এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে ভূত্বকের যদি আমরা গড় গভীরতা দেখি, তাহলে ভূত্বকের আমরা গড় গভীরতা দেখব 30 কিলোমিটার, ঠিক আছে? আর যদি প্রকৃত প্রসার দেখি, তাহলে প্রকৃত প্রসার হচ্ছে 5 থেকে 60 কিলোমিটার। প্রকৃত প্রসার মানে এই মহাসাগর মহাদেশের এই দুটোকে ধরে। আর যদি আমরা হিমালয় রিজনে আর্থ ক্রাস্টের গভীরতা দেখি, তাহলে দেখবো আমরা 72 কিলোমিটার, ঠিক আছে? আর এই যে ভূত্বক রয়েছে না, ভূত্বকের গড় চাপটা কত? এই ভূত্বকের গড় চাপ হচ্ছে 9 কিলোবার, এটা মনে রাখতে হবে। আর ভূত্বক জল অপেক্ষায় 2 থেকে 3 গুণ ভারী, ঠিক আছে? এরপরে আমরা জানবো কি ভূত্বকের হচ্ছে দুটো অবস্থা রয়েছে, শিয়াল আর সীমা। দেখো এই শিয়াল আর সীমা সম্পর্কে জানতে হবে। শিয়াল হচ্ছে ভূত্বকের সবার উপরের স্তর, এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিয়াল। আর তারপরের যে স্তর সেটা হচ্ছে সীমা। এই শিয়াল নামকরণ কেন হলো দেখতে হবে। দেখো শিয়াল নামকরণ কেন হচ্ছে? এটা সিলিকন আর অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, আর এটা হচ্ছে মহাদেশ গঠন করছে, সেই জন্য এটা মহাদেশী ভূত্বক নামে পরিচিত। আর এটা কি? এটা হচ্ছে কঠিন, আর এটাকে আমরা ফেলসিক স্তরও বলছি। আর এটা কি কি শিলা দ্বারা গঠিত? গ্রানাইট ও ডায়োরাইট শিলা দ্বারা গঠিত। এই গ্রানাইট ও ডায়োরাইট শিলাটা হচ্ছে আম্লিক প্রকৃতির শিলা। আর যদি আমরা ধরি যে পৃথিবীর মোট ভূত্বককে আমরা যদি 100% ধরি, তাহলে এই 29% হচ্ছে শিয়াল, ঠিক আছে? এরপরে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে সীমা। এই সীমা স্তরটা নামকরণ কেন হচ্ছে? এটা হচ্ছে সীমা। দেখো সিলিকন আর হচ্ছে ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। সিলিকন রয়েছে কত পার্সেন্ট? 45%, আর ম্যাগনেসিয়াম রয়েছে 55%। এই সীমা স্তরটা হচ্ছে কি? মহাসাগর গঠন করছে, সেই জন্য একে মহাসাগরীয় স্তর বলা হচ্ছে। আর এটা হচ্ছে ম্যাফিক স্তর, আর এই স্তরটাও কঠিন। আর এই স্তরটা কি কি শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট, গ্যাব্রো আর পেইডোটাইট শিলা দ্বারা গঠিত। এই শিলাগুলো হচ্ছে ক্ষারকীয় বা অতি ক্ষারকীয় প্রকৃতির, ঠিক আছে? এরপরে দেখো এই যে সীমা স্তরটা রয়েছে না, এই সীমা স্তরটা পৃথিবীর মোট ভূত্বকের 71% হচ্ছে, মানে 71% স্থান দখল করে রয়েছে। এরপরে দেখো, দেখো ভূত্বকের গঠনকারী উপাদান। ভূত্বক হচ্ছে মেনলি কতগুলি উপাদান দ্বারা গঠিত? সব থেকে বেশি রয়েছে অক্সিজেন, কত পার্সেন্ট? 46.6% বা 47%। তারপরে রয়েছে সিলিকন 27.7% বা 28%। তারপরে রয়েছে অ্যালুমিনিয়াম 8.1%। তারপরে হচ্ছে লোহা 5%।
তারপরে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এইগুলো মানে ভূত্বকের গঠনকারী উপাদানগুলো, এগুলো ভালো করে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় একটা আসে যে ভূত্বকের গঠনকারী প্রথম উপাদান কোনটি। ভূত্বকের গঠনকারী প্রথম উপাদান হবে অক্সিজেন আর দ্বিতীয় উপাদান হবে সিলিকন। ঠিক আছে, এই দুটো মনে রাখতে হবে। এরপরে দেখো এই যে ভূত্বক বা লিথোস্ফিয়ার বলছি না, এই ভূত্বক বা লিথোস্ফিয়ারটা গভীরতা কত? 100 কিলোমিটার, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এর প্রধান উপাদান কি? অ্যাম্ফিবোলাইট। আর এই যে ভূত্বক বা লিথোস্ফিয়ার থেকে আমরা জল পাচ্ছি, জলের উৎসটা কিন্তু এই ভূত্বক বা লিথোস্ফিয়ার। ঠিক আছে, এরপরে দেখো ভূত্বকটা বিস্তার দেখতে হবে। দেখো ভূত্বকটা হচ্ছে, দেখো ওই এই যে বহির্ভূমণ্ডল বা ভূমণ্ডলের দেখো উপরের অংশটাতে একটা বিশেষ স্তর রয়েছে যেটার নাম হচ্ছে অ্যাস্টেনোস্ফিয়ার। এই অ্যাস্টেনোস্ফিয়ারের উপর থেকে একবারে ভূপৃষ্ঠ পর্যন্ত যে বিস্তৃত এই যে এই স্তরটা কি বলা হচ্ছে? লিথোস্ফিয়ার। এই লিথোস্ফিয়ারের মধ্যে কি কি স্তর পড়ছে? শিয়াল, সীমা আর হচ্ছে ভূমণ্ডলের উপরের অংশ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো আমরা জানলাম লিথোস্ফিয়ার। এই লিথোস্ফিয়ারের কত গভীরতা ছিল বা লিথোস্ফিয়ারের বিস্তার ছিল 100 কিলোমিটার। সেই রকম আরেকটা স্তর আছে, এই স্তরটার নাম হচ্ছে পাইরোস্ফিয়ার। ঠিক আছে, পাইরোস্ফিয়ার হচ্ছে কি 100 থেকে 2780 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরটা হচ্ছে কি, এই স্তরটা মেইনলি বলা হয় ভূমণ্ডলকে বলা হচ্ছে পাইরোস্ফিয়ার, এটা মনে রাখতে হবে। এরপরে যে আরেকটা স্তর আছে ব্যারিস্ফিয়ার। এই ব্যারিস্ফিয়ার স্তরটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 2780 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ব্যারিস্ফিয়ার স্তর কাকে বলা হচ্ছে? এই কেন্দ্রমণ্ডল কি বলা হচ্ছে? ব্যারিস্ফিয়ার। এরপরে আমরা কি জানবো? দেখো গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের আরেক নাম হচ্ছে ম্যান্টেল, আর এক নাম হচ্ছে পাইরোস্ফিয়ার। গুরুমণ্ডলের বিস্তার কত? 30 থেকে হচ্ছে 2900 কিলোমিটার পর্যন্ত হচ্ছে গুরুমণ্ডলের বিস্তার। দেখো এই দেখো 30 থেকে একবারে 2900 কিলোমিটার পর্যন্ত। আর গুরুমণ্ডলের গড় উষ্ণতা কত? 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা মনে রাখতে হবে যে ভূ অভ্যন্তরে আমরা যত নিচের দিকে যাব তত তাপমাত্রা, চাপ, এইগুলো পদার্থের ঘনত্ব এগুলো হচ্ছে বাড়তে থাকবে। আর ভূমণ্ডল কি কি উপাদান দ্বারা গঠিত? লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, এই উপাদানগুলো গঠিত। এগুলো হচ্ছে কি ভূমণ্ডলটা হচ্ছে ভূত্বকের থেকে একটু ভারী উপাদান দ্বারা গঠিত, এটা মনে রাখতে হবে। আর ভূমণ্ডলের গড় চাপ কত? 855 কিলোবার, এটা মনে রাখতে হবে। আর ভূমণ্ডলের যে শিলা রয়েছে এই শিলা জল অপেক্ষায় 4 থেকে 5 গুণ ভারী। আর ভূমণ্ডলের দুটো স্তর রয়েছে, একটা বহির্ভূমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃভূমণ্ডল। এই বহির্ভূমণ্ডলের যে উপরের অংশ, এই বহির্ভূমণ্ডলের উপরের অংশটাকে বলা হচ্ছে অ্যাস্টেনোস্ফিয়ার, এটা মনে রাখতে হবে। আর অন্তর্ভূমণ্ডল বা অন্তঃভূমণ্ডলটাকে কি বলা হচ্ছে? এটাকে মেসোস্ফিয়ার বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ভূমণ্ডলের দুটো স্তর পেলাম, একটা হচ্ছে বহির্ভূমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃভূমণ্ডল। এই বহির্ভূমণ্ডল ও অন্তঃভূমণ্ডলের বিস্তার কত দেখে নি? 30 থেকে হচ্ছে কি 700 কিলোমিটার পর্যন্ত। 30 থেকে হচ্ছে 700 কিলোমিটার পর্যন্ত বহির্ভূমণ্ডল, আর 700 থেকে 29 কিলোমিটার বা 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত হচ্ছে কি অন্তঃভূমণ্ডল। ঠিক আছে, এই বহির্ভূমণ্ডল ও অন্তঃভূমণ্ডলের আবার নাম আছে। কোপের সীমা বলা হচ্ছে বহির্ভূমণ্ডলকে। কেন কোপের সীমা বলা হচ্ছে? ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত বলে। আর এই স্তরটা হচ্ছে কি অর্ধতরল। আর এই স্তরটা হচ্ছে কি অর্ধতরল। আর এই স্তরটা অর্ধতরল কেন হচ্ছে? কারণ এখানেই হচ্ছে অ্যাস্টেনোস্ফিয়ারটা অবস্থান করছে, সেই জন্য। আর আরো অনেক কারণ আছে, সেগুলো আমরা পরে জানবো। এবং এই স্তরের মধ্যেই অম্লুৎপাতের লাভার যোগান থাকছে বা অম্লুৎপাতের লাভাটা সৃষ্টি হচ্ছে এই স্তরের মধ্যে। এরপরে দেখো অন্তঃভূমণ্ডল হচ্ছে 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই অন্তঃভূমণ্ডলকে নিপের সীমা বলা হচ্ছে। নিপের সীমা কেন বলা হচ্ছে? কারণ এই স্তরটা নিকেল, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। আর এই অন্তঃভূমণ্ডলটাকে মেসোস্ফিয়ারও বলা হচ্ছে। আর এই অন্তঃভূমণ্ডলটা কঠিন অবস্থায় থাকছে। ঠিক আছে, এরপরে দেখো দেখো এই যে ভূত্বক দেখতে পাচ্ছি, তারপর ভূমণ্ডল, তারপর হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই ভূত্বক, ভূমণ্ডল, কেন্দ্রমণ্ডলের বিভিন্ন উপাদান আছে। তো এই বিভিন্ন উপাদানের ভিত্তিতে একটা করে বিযুক্তি রেখা কল্পনা করা হয়েছে। ঠিক আছে, এই বিযুক্তি রেখাগুলো কি হচ্ছে? মানে এই বিযুক্তি রেখাগুলো হচ্ছে মানে একটা কাল্পনিক রেখা যেগুলো হচ্ছে কি দুটো স্তরকে আলাদা করছে। যেমন ভূত্বক আর ভূমণ্ডলের মাঝখানে একটা বিযুক্তি রেখা আছে, মোহ বিযুক্তি রেখা। ঠিক আছে,
তারপরে এই ভূত্বকের শিয়ালা সীমার মাঝখানে কর্নার বিজুক্তি রেখা আছে, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝখানে গুটেনবার্গ বিজুক্তি আছে, গুটেনবার্গ বিজুক্তি রেখা আছে, এগুলো আমরা পরে জানবো। দেখো এই যে মোহ বিজুক্তি রেখা রয়েছে এইখানে, এই মোহ বিজুক্তি রেখা থেকে 410 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা স্তর রয়েছে, যাকে বলা হচ্ছে গুটেনবার্গ স্তর। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপরে 410 থেকে 670 বা কোনো কোনো বইয়েতে থাকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এই 1000 কিলোমিটার বিস্তৃত স্তরটাকে গলিত সাইন্স স্তর বলা হচ্ছে। এই দুটো স্তর ভালো করে মনে রাখতে হবে। এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা অ্যাস্ট্রোস্ফিয়ার সম্পর্কে জানবো। এই অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরটিকে আমরা ক্ষুদ্রমণ্ডল বলছি। এই যে অ্যাস্ট্রোস্ফিয়ারের অবস্থানটা আমরা দেখে নেবো। দেখো এই দেখো, এটা হচ্ছে অ্যাস্ট্রোস্ফিয়ার স্তর, তাই না? অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরের উপরে কি রয়েছে? উপরে রয়েছে ভূত্বক, আর নিচে রয়েছে কি বহির্গুরুমণ্ডল, তাই না? তাহলে কি বলছে? ভূত্বকের নিচে এবং বহির্গুরুমণ্ডলের যে উপরে, ঠিক আছে, বহির্গুরুমণ্ডল উপরে অবস্থিত হচ্ছে অ্যাস্ট্রোস্ফিয়ার। আর অ্যাস্ট্রোস্ফিয়ারে হচ্ছে কি অত্যাধিক তাপ চাপ রয়েছে, তাই এখানে কি এখানকার শিলাগুলো হচ্ছে কি গলে যায়, গলে গিয়ে পিচের মতো অর্ধ তরল অবস্থায় থাকে। ঠিক আছে, আর অ্যাস্ট্রোস্ফিয়ার কি দ্বারা গঠিত বা কি কি উপাদান দ্বারা গঠিত? অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরটি পেরিওটাইট জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত এবং অলিভিন পাইরক্সিন খনিজ দ্বারা গঠিত। আর যদি আমরা দেখি যে অ্যাস্ট্রোস্ফিয়ারে গড় তাপমাত্রা কত? অ্যাস্ট্রোস্ফিয়ারে গড় তাপমাত্রা হচ্ছে 1400 ডিগ্রি সেলসিয়াস। আর এই স্তরটি কত কিলোমিটার গভীরতা বা পুরু কতটা? 250 কিলোমিটার হচ্ছে পুরু। আর এই অ্যাস্ট্রোস্ফিয়ারে পি তরঙ্গের গতিবেগ পরীক্ষায় খুব আসে, যে পি তরঙ্গের গতিবেগ কত? এই স্তরে পি তরঙ্গের গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর এই স্তরটির প্রথম নামকরণ কে করেন? ব্যারেল, 1914 সালে, এটাও পরীক্ষায় আসে। আর এই অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরটির নামকরণ করছেন ব্যারেল, আর এটা অস্তিত্বের প্রমাণ দিচ্ছেন কিন্তু বেনে গুটেনবার্গ। আর এই যে অ্যাস্ট্রোস্ফিয়ারটাকে লো ভ্যালোসিটি জোন বলছে কে? অ্যান্ডারসন। ঠিক আছে, অ্যান্ডারসন। ঠিক আছে, এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই স্তরটির নামকরণ কে করছে? ব্যারেল, 1914 সালে। আর এই স্তরটিকে লো ভ্যালোসিটি জোন কে বলছে? অ্যান্ডারসন। আর এই স্তরটার অস্তিত্বের প্রমাণ কে দিচ্ছে? বেনে গুটেনবার্গ। ঠিক আছে, আর এই স্তরটাকে কি বলা হচ্ছে? লো ভ্যালোসিটি জোন বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এখানে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ কমে যায়, এই কমে যাওয়ার কারণেই এটাকে লো ভ্যালোসিটি জোন বলছে বা নিম্ন ভূকম্পীয় বেগমণ্ডল বলা হচ্ছে। নিম্ন ভূকম্পীয় বেগমণ্ডল বলা হচ্ছে। কেন কমে যাচ্ছিল? দেখো এই যে অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরটিতে তেজস্ক্রিয় পদার্থ থাকে, ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। এগুলো থাকার জন্য এই স্তরের তাপমাত্রাটা অত্যাধিক বেড়ে যায়। অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে শিলাগুলো গলে যাচ্ছে। গলে যাওয়ার কারণে কি হচ্ছে? পি তরঙ্গের গতিবেগটা হ্রাস পাচ্ছে। মানে পি তরঙ্গ কি কঠিন মাধ্যমে প্রবাহিত হয়, কঠিন মাধ্যম থেকে যখন তরল মাধ্যমে প্রবাহিত হয় তখন তার গতিবেগটা কমে যায়। ঠিক আছে, সেই জন্যই এটাকে লো ভ্যালোসিটি জোন বলা হচ্ছে। আর এখানে কি হচ্ছে? অ্যাস্ট্রোস্ফিয়ারে পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আর অ্যাস্ট্রোস্ফিয়ারে পরিচলন স্রোত সৃষ্টি হওয়ার জন্য এর উপরই আমাদের যে বিভিন্ন পাতগুলো আছে না, মহাদেশীয় মহাসাগরীয় পাত, এই পাতগুলো ভেসে থাকছে, এই পাতগুলো চলাচল করছে বা গতিশীল থাকছে। ঠিক আছে, এরপরে দেখো এই যে অ্যাস্ট্রোস্ফিয়ার সম্পর্কে জানলাম না, এই অ্যাস্ট্রোস্ফিয়ারই কিন্তু ম্যাগমা বা লাভা, ঠিক আছে, এই লাভার সৃষ্টি হচ্ছে। আর সেই লাভাটা এখান থেকে ফাটল পাতে ভূপৃষ্ঠে এখানে ফাটল পাত দিয়ে বেরিয়ে এসে এইখানে হচ্ছে অনুৎপাতের সৃষ্টি করছে, আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে। এটাও কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমরা কি জানবো? কেন্দ্রমণ্ডল সম্পর্কে জানবো। দেখো দেখো কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলটাকে কোর বলা হচ্ছে বা নিফে বলা হচ্ছে। নিফে কেন বলা হচ্ছে? এই কেন্দ্রমণ্ডলে নিকেল আর লোহার পরিমাণ সব থেকে বেশি থাকার জন্য এটাকে নিফে বলা হচ্ছে। এটাকে আবার ব্যারিস্ফিয়ারও বলা হচ্ছে। তাহলে দেখো কেন্দ্রমণ্ডল হচ্ছে একবারে সবার নিচের স্তর। প্রথমে ভূত্বক, তারপর গুরুমণ্ডল, তারপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল হচ্ছে একবারে সবার নিচের স্তর। দেখো কেন্দ্রমণ্ডলের বিস্তার কত? 2900 কিলোমিটার থেকে একবারে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। হয়ে যাবো 2900 থেকে একবারে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কত তাপমাত্রা? 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এখানকার গড় তাপমাত্রা। আর এখানকার কি কি উপাদান দ্বারা গঠিত? এটা হচ্ছে নিকেল আর লোহা দ্বারা গঠিত। এখানকার চাপ কি? এখানকার চাপ হচ্ছে 3500 কিলোওয়াট চাপ। এখানে চাপটা কিন্তু বেশি। ঠিক আছে,
তারপরে এখানে কি হচ্ছে, এখানে এস তরঙ্গটা অদৃশ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এর দুটো উপস্তর রয়েছে, কি কি, বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল হচ্ছে কি 2900 কিলোমিটার থেকে 5150 কিলোমিটার পর্যন্ত, এটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। 5150 থেকে 6371 কিলোমিটার হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল হচ্ছে কি অর্ধতরল, এটা কিন্তু মনে রাখতে হবে যে বহিঃকেন্দ্রমণ্ডল হচ্ছে অর্ধতরল অবস্থায় থাকছে। তাহলে বহিঃকেন্দ্রমণ্ডলটা কি হচ্ছে, অর্ধতরল অবস্থায় থাকছে। এখানেই হচ্ছে চুম্বক ক্ষেত্র বা মাধ্যাকর্ষণ শক্তির সৃষ্টি হচ্ছে এই স্তরের মধ্যে। এরপরে দেখো অন্তঃকেন্দ্রমণ্ডল। এই অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় থাকছে। কেন কঠিন অবস্থায় থাকছে, কারণ এখানে চাপ, তাপ, ঠিক আছে, ঘনত্ব সব কিছু বেশি, ঠিক আছে। অত্যাধিক চাপের জন্য পদার্থগুলো এখানে কঠিন অবস্থায় থাকছে। তাহলে আমরা কি জানলাম, ঠিক আছে, যে কেন্দ্রমণ্ডল হচ্ছে এমন একটা স্তর যেটা হচ্ছে সবার নিচে, মানে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল, তারপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে সবকিছুই বেশি। দেখো তারপর এই যে ভূত্বকের গড় গভীরতা আমরা জেনেছিলাম কত, 30 কিলোমিটার, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডল হচ্ছে দেখো 2900 - 30 সমান হচ্ছে 2870 কিলোমিটার হচ্ছে, ঠিক আছে, গুরুমণ্ডলের গভীরতা। তারপর কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল 6371 - 2900 মানে 3471 কিলোমিটার পর্যন্ত গভীরতা, ঠিক আছে। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। এরপরে আমরা এই বিভিন্ন স্তরের ঘনত্ব, তাপমাত্রা, এইসব নিয়ে বিযুক্তি রেখা, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব।